আচ্ছা, এই ভিডিওতে আমরা সলভ করার চেষ্টা করব বিওপি 2019-20 সালের কেমিস্ট্রি পার্টটা। ঠিক আছে, তো কেমিস্ট্রির আমরা এখানে সলভ করার চেষ্টা করব 1 থেকে 15 নাম্বার পর্যন্ত যে এমসিকিউগুলো ছিল ওগুলা। ঠিক আছে, তো আমি এগুলা টাইপ করে আবার তোলার সুযোগ পাই নাই, এই জন্য আমাদের যে পিডিএফটা ছিল ওই পিডিএফ থেকে কিন্তু কি করছি, জাস্ট প্রিন্ট করে ফেলছি। ঠিক আছে, তো পিডিএফ এর লেখাগুলো না বোঝার সম্ভাবনা বেশি, কারণ এখানে একদম ঝাপসা করে আছে। তুমি চাইলে পিডিএফটা যদি বলো তাহলে আমি পিডিএফটা কমেন্টে দিয়ে দিব। ঠিক আছে, তো ওই পিডিএফ থেকে প্রশ্নগুলো চেক করে দেন আনসারগুলো চেক করবা। ওকে, আচ্ছা, তো 1 নাম্বার প্রশ্ন আমি কি বলেছে যে বুলেটের অভ্যন্তরে যে গ্রিস বা তৈলাক্ত পদার্থ থাকে ওইটা অপসারণের জন্য কি ব্যবহার করা হয়। ঠিক আছে, আমাদের যে রসায়নের মানে ল্যাবরেটরিতে, কেমিস্ট্রি ল্যাবরে আমাদের যে যন্ত্রগুলো আছে যেমন বিকার, বুলেট, ঠিক আছে, এছাড়া আরো অনেকগুলো যেগুলো আছে টেস্ট টিউব, ঠিক আছে, ওগুলাকে পরিষ্কার করার জন্য, ওই গ্লাস জাতীয় দ্রব্যগুলো পরিষ্কার করার জন্য আমরা কি করি, ওগুলোকে রিন্স করি। ঠিক আছে, তো রিন্স করা মানে কি, এটাকে পরিষ্কার করা। আর ওইটা পরিষ্কার করার জন্য আমরা কি ইউজ করি, ক্রোমিক অ্যাসিড ইউজ করি। ক্রোমিক অ্যাসিড, ক্রোমিক অ্যাসিড জিনিসটা হইতেছে কি, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে কি বলা হয়, ক্রোমিক অ্যাসিড। কি বলতেছি, আমাদের ল্যাবরেটরিতে যে কি আছে, কাঁচের যন্ত্রপাতিগুলো আছে, ওগুলোকে পরিষ্কার করার জন্য ওখানে তো অনেক কিছু অ্যাসিড ক্ষার লেগে থাকে, তো ওইগুলোকে রিমুভ করার জন্য আমরা কি দিয়ে পরিষ্কার করি, ক্রোমিক অ্যাসিড। ক্রোমিক অ্যাসিডের সংকেত হচ্ছে কি, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড। তবে এই সালফিউরিকটা অবশ্যই কি হইতে হবে, গাঢ় সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, এটা আমাদের কয় নাম্বার অপশনে আছে, এটা আমাদের ডি নাম্বার অপশনে আছে। বাকি যে অপশনগুলো আছে, বাকি অপশনগুলোতে সবগুলোতে সালফিউরিক অ্যাসিডের আগে কি দেওয়া আছে, লঘু দেওয়া আছে, কিন্তু আমাদের সালফিউরিক অ্যাসিডটা কি নিতে হবে, গাঢ়। ঠিক আছে, তো একমাত্র ডি নাম্বার অপশনে কি দেওয়া আছে, পটাশিয়াম ডাইক্রোমেট আর গাঢ় সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, 2 নাম্বার প্রশ্নটাও ল্যাবরেটরির চ্যাপ্টারটা থেকে আসছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ চোখে পড়লে কোন দ্রবণ দিয়ে ধুয়ে দিতে হবে। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি চোখে লাগে তাহলে কোন দ্রবণ দিয়ে ধুইতে হবে। যেহেতু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, যদি এটা চোখে লাগে তাহলে তোমার এটাকে প্রশমিত করতে হলে কি দেওয়া লাগবে, অবশ্যই অ্যাসিড। আর কোন অ্যাসিডটা দেওয়া লাগে, এটা দেওয়া লাগে বোরিক অ্যাসিড, H3BO3। কি দেওয়া লাগে, H3BO3, বোরিক অ্যাসিডের দ্রবণটা দেওয়া লাগে। ঠিক আছে, এটা কি করবে, আমাদের যে চোখে যে খাটটা পড়ছে ওটাকে প্রশমিত করবে। ঠিক আছে, তবে অন্য কোনো অ্যাসিড দিলে কিন্তু আবার চোখের ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু একমাত্র বোরিক অ্যাসিডটা কি করবে না, ঠিক আছে, ক্ষতি না করে জাস্ট প্রশমন করে দিবে। আচ্ছা, তারপরে 3 নাম্বার প্রশ্ন কি বলেছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8.5 গ্রাম লবণ 25 গ্রাম পানিতে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। উক্ত তাপমাত্রায় লবণের দ্রাব্যতা কত বের করতে বলছে। ঠিক আছে, তো তোমাকে বলছে একটা পাত্রের মধ্যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 গ্রাম পানি আছে। এই 25 গ্রাম পানির মধ্যে 8.5 গ্রাম লবণ কি হয়েছে, দ্রবীভূত হয়েছে। দ্রবীভূত হয়ে কি তৈরি করছে, সম্পৃক্ত দ্রবণ। তো তোমাকে বলছে কি দ্রাব্যতা, তো দ্রাব্যতার সঙ্গে কি ছিল, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে তাকে কি বলে, দ্রাব্যতা। তা আমাদের এখানে 25 গ্রাম দ্রাবকে কতটুকু দ্রব দ্রবীভূত আছে, 25 গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে 8.5 গ্রাম দ্রব। তাহলে একে কত দ্রবীভূত আছে, আর আমাদের সংজ্ঞাটা ছিল, সরি, দ্রাব্যতার সংজ্ঞায় কি ছিল, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়। তাহলে কি হবে, 100 পূরণ 8.5 ডিভাইডেড বাই কত, 25। তাহলে এখন আমরা কি করবো, এনে 25 এর 100 কাটাকাটি করলে কত আসে, 4। 4 এর সাথে যখন 8.5 কে গুণ করবো, তো আমরা প্রথমে 4 এর সাথে 8 কে গুণ করবো, 4 আর 8 গুণ করলে কত আসে, 32। আর 0.5 এর সাথে যখন আমরা 4 গুণ করবো তখন আসবে কত, 2। তাহলে 32 আর 2 যোগ করলে কত আসে, 34। ঠিক আছে, তুমি এটা ইজিলি নিজে নিজে যেভাবে ক্যালকুলেশন করো কোনো সমস্যা নেই, যেহেতু ক্যালকুলেটর ছিল না আগে, তখন এইভাবেই করতে হইতো, যে 4 এর সাথে 8 গুণ করলে কত আসে, 32, আর 0.5 এর সাথে 4 গুণ করলে কত আসে, 2। ঠিক আছে, তাহলে 32 আর 2 কত হইতেছে, 34। ঠিক আছে, তো প্রশ্নে আমাকে কি বের করতে বলছিল, দ্রাব্যতা। দ্রাব্যতার সংজ্ঞা ছিল 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত হয়। প্রশ্নে দেওয়া ছিল 25 এসে 8.5, ঐকিক নিয়মে কি করছি, বের করে নিছি। 4 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, অ্যালুমিনিয়াম সালফেটের কি কত, কিএসপি কত। ঠিক আছে, কি বলা হয়েছে, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত কি, Al2SO4 3। তো এটা যদি দ্রবণে কি হয়, আয়নিত হয়, তাহলে এটা কি কি তৈরি করবে, এটা তৈরি করবে অ্যালুমিনিয়াম আয়ন আর সালফেট আয়ন। ঠিক আছে, অ্যালুমিনিয়াম আয়নের সংকেত কি হবে, Al3+, আর সালফেট আয়নের সংকেত কি হবে, SO4 2-। এখানে অ্যালুমিনিয়াম ছিল 2টা, তাহলে সামনে একটা কি লাগাবো, 2। সালফেট ছিল এখানে কয়টা, একটা লাগাবো কত, 3। ঠিক আছে, তো অ্যালুমিনিয়ামের সালফেটের দ্রাব্যতাকে যদি আমরা S ধরি, তাহলে এইখানে যে অ্যালুমিনিয়াম আয়নটা তৈরি হয়েছে এটার ঘনমাত্রা বা দ্রাব্যতা কত হবে, 2s। আর সালফেট আয়ন যেটা তৈরি হয়েছে এটার ঘনমাত্রা বা দ্রাব্যতা হবে কত, 3s। ঠিক আছে, তো আমাদের কিএসপি ছিল কি, দ্রাব্যতার গুণফল। ঠিক আছে, মানে দ্রবণে, স্বল্প দ্রবণীয় লবণে যতগুলো আয়ন থাকবে ওগুলোর ঘনমাত্রার গুণফলকে কি বলে, দ্রাব্যতার গুণফল। তো এখন দেখো আমাদের অ্যালুমিনিয়াম 3+, এটা কয়টা ছিল, 2টা ছিল। তো 2টাকে যদি আমি পাশাপাশি লিখি, তোমাকে যদি বলা হয় 2টা x কে গুণ করো, তাহলে তুমি কি লেখো, x²। না, এরকম অ্যালুমিনিয়াম কয়টা আছে, 2টা, এদেরকে যদি আমরা ঘনমাত্রাকে গুণ করি তাহলে কি হবে, অ্যালুমিনিয়াম স্কয়ার। এরকম সালফেট কয়টা আছে, 3টা, তাহলে এটা কি হবে, সালফেট কিউব। ঠিক আছে,
কি হবে সালফেট কিউব। আচ্ছা অ্যালুমিনিয়ামের ঘনমাত্রাটা কত ছিল 2s, 2s এর উপর কি আছে হোল স্কয়ার, সালফেটের ঘনমাত্রাটা আছে কত 3s, 3s এর উপর কি আছে কিউব, তাহলে 2s কে স্কয়ার করলে কি আসে 4s স্কয়ার, 3s কিউব কে স্কয়ার করলে আসে কত 27s কিউব, তাহলে 27 আর 4 যদি গুণ করি তাহলে কত আসে 108 s টু দি পাওয়ার কত 5। ঠিক আছে, তাহলে আমাদের দ্রাব্যতাটা কত আসছে বা কেএসপিটা কত আসছে 108 s টু দি পাওয়ার কত 5। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটে কেএসপি মান হচ্ছে কত 108 s টু দি পাওয়ার কত 5। আচ্ছা 5 নাম্বার প্রশ্নে আমাকে কি বলেছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান কত। ঠিক আছে, তো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য এটা যদি তুমি জানতে চাও তাহলে তোমার তো অবশ্যই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা জানা লাগবে। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা ছিল 380 থেকে কত পর্যন্ত 780। এর মধ্যে কয়টা কালার আছে টোটাল 7টা কালার, যেটা বেনিয়াসো কালার, এটাকে আমরা বলি VIBGYOR। ঠিক আছে, তো এখানে যেহেতু সবার ডানে আছে আর বা রেড, তার মানে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার হবে লালের। ঠিক আছে, তো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা ছিল কত থেকে কত পর্যন্ত 620 থেকে 750 পর্যন্ত। ঠিক আছে, লাল তরঙ্গ দৈর্ঘ্যটা রেঞ্জটা ছিল সবচেয়ে বেশি 620 থেকে কত পর্যন্ত 750 পর্যন্ত। ওকে, আচ্ছা তারপরে 6 নাম্বার প্রশ্ন আমি কি বলেছি ইলেকট্রন আসক্তির ক্রম কোনটা, ইলেকট্রন আসক্তির ক্রম। তা আমাদের ইলেকট্রন আসক্তির ক্রমের মধ্যে এখানে দেওয়া আছে ফ্লোরিন দেওয়া আছে, ক্লোরিন দেওয়া আছে, ব্রোমিন দেওয়া আছে, আয়োডিন দেওয়া আছে, এই 4টা দেওয়া আছে। তো আমরা জানি যে কি আকার যত ছোট হয় ইলেকট্রন আসক্তি কি হয় তত বেশি হয়। ঠিক আছে, আকার যত ছোট ইলেকট্রন আসক্তি তত বেশি। ঠিক আছে না, তাহলে এই হিসাবে ফ্লোরিনের আকার সবচেয়ে ছোট, তাহলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, দেন ক্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন। কিন্তু একটা ঝামেলা হয়েছিল কি মনে আছে, যে ফ্লোরিনে ইলেকট্রনের ঘনত্ব বেশি, ফ্লোরিনের কি ইলেকট্রনের ঘনত্ব বেশি। কেন, কারণ ফ্লোরিনের আকারটা ছোট হওয়ার কারণে ওইখানে যে 7টা ইলেকট্রন আছে ওই 7টা ইলেকট্রন আরেকটাকে কি করতেছে বিকর্ষণ করতেছে। আর ইলেকট্রন আসক্তি মানে কি ইলেকট্রন টানার প্রতি যে আসক্তি। তো যেহেতু ওইখানে জায়গা কম আর ওই কম জায়গায় 7টা ইলেকট্রন আছে, ওরা কি করতেছে একটাকে বিকর্ষণ করতেছে, তো ওই আগত ইলেকট্রনটাকে কি করবে বিকর্ষণ করবে, তাহলে ইলেকট্রন আসক্তিটা তখন ফ্লোরিনের কি যাবে কমে যাবে। এই কারণে এখানে একটু ব্যতিক্রম হয়, ফ্লোরিনের ক্লোরিনের মধ্যে একটা চেঞ্জ হয়ে যায়, সোয়াপ হয়ে যায়। ঠিক আছে, এখানে কি হবে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন আর আয়োডিন। ঠিক আছে, মানে হওয়া উচিত ছিল এটা, কারণ কি আকার যত ছোট হবে ইলেকট্রন আসক্তি কি হবে তত বেশি হবে, যত ছোট আকার ইলেকট্রনটার প্রতি মানে যে ইলেকট্রনটা আসতেছে ওইটার প্রতি আকর্ষণ তত কি হয় বেশি হয়। কিন্তু ফ্লোরিনের ক্ষেত্রে ঝামেলা হয়েছে কি ফ্লোরিনের আকারটা অতিরিক্ত ছোট হওয়ার কারণে ওইখানে ইলেকট্রনের বিকর্ষণ বেশি, আর বিকর্ষণ বেশি হওয়ার কারণে আগত ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম হয়ে যায়। ঠিক আছে, তাই ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, তাহলে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, তো এটা কয় নাম্বার অপশন আছে, এটা সি নাম্বারে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আচ্ছা 7 নম্বরে বলছে আরএফ এর সর্বোচ্চ মান। আরএফটা কি ছিল, আরএফ এর ফুল মিনিং ছিল রিটারডেশন ফ্যাক্টর, রিটারডেশন ফ্যাক্টর। ঠিক আছে, এটা ছিল দুইটা জিনিসের অনুপাত, তো অনুপাত এই মানটা কখনো কি হবে না 1 থেকে বেশি হবে না। ঠিক আছে, এটা মেবি ছিল টোটাল দৈর্ঘ্যকে তোমার যে রং ধরুন একটা পাত নিছিলে এরকম বিভিন্ন কালার নিছিলে। ঠিক আছে, এই কালারগুলো যতটুকু উপরে উঠতেছিল, তো তোমার টোটাল ডিস্টেন্সকে কি যে কালারগুলো যতটুকু উঠতেছে ওইটাকে তুমি টোটাল ডিস্টেন্স দিয়ে কি করছো ভাগ করছো। তো ছোট জিনিসকে যদি বড় জিনিস দিয়ে ভাগ করো তাহলে ওটার অনুপাত অবশ্যই কি হবে 1 থেকে ছোট হবে। সর্বোচ্চ কত হইতে পারে এইটুকু পর্যন্ত, মানে যদি পুরাটুকু উঠে তাহলে পুরাটুকু লেন দিয়ে ভাগ করলে কত আসে 1, তাহলে রিটারডেশন ফ্যাক্টরের সর্বোচ্চ মান কত হবে 1। তুমি এটা একটু থিওরিটা বাসায় বইয়ে থেকে পড়ে নিও। ঠিক আছে, তারপরে কি বলছে হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণ কত, হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণ কত। ঠিক আছে, তো এটা হইছে কি সংকরায়ন, এটা হচ্ছে sp3 সংকরায়ন। ঠিক আছে, এটা কেমনে বুঝছি এটা তো তোমার আশা করি জানা থাকার কথা। হাফ ইনটু কি ছিল আমাদের সংকরায়ন বের করার একটা ভিডিও আছে, তুমি একটু চেক করে নিও। সংকরায়ন বের করার ভিডিওটি মানে সূত্রটা ছিল হাফ ইনটু কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। তো আমাদের কেন্দ্রীয় পরমাণুকে সালফার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে 6টা, প্লাস একযোজী যুক্ত পরমাণু সংখ্যা যুক্ত একযোজী কয়টা আছে 2টা, তাহলে 6 যোগ 2 কত আসে 8, 2 দিয়ে ভাগ করলে কত আসে 4, তাইলে 4 যেহেতু তাহলে এটা কোন সংকরায়ন হবে sp3 সংকরায়ন। ঠিক আছে, আচ্ছা এবার এসে একটু চিন্তা করো সালফারের কিন্তু কি আছে লোন পেয়ার আছে কয়টা 2টা, তো যখন লোন পেয়ার আসবে তখন একটা ঝামেলা হয়ে যায়। লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ লোন পেয়ারের বিকর্ষণের চেয়ে কি হয় কম, মানে লোন পেয়ারের বিকর্ষণটা কি হয় সবচেয়ে বেশি হয়। এই কারণে এই বন্ডের ডিসটেন্সটা তখন সবচেয়ে বেশি হয়ে যায়। এমনি বন্ডের ডিসটেন্সটা থাকা উচিত ছিল কত 109.5। ঠিক আছে, বন্ডের ডিসটেন্সটা থাকা উচিত ছিল কত 109.5, কিন্তু এখানে লোন পেয়ার থাকার কারণে বিকর্ষণটা বেশি হয়ে যাবে, তখন বন্ধনটা কি হয়ে যাবে আরো কাছে চলে আসবে, তখন বন্ধন কোণটা কমে যাবে। ঠিক আছে, বন্ধন কোণটা কমে তখন হয়ে যায় কত 104.5। এই 104.5টা হয় কার জন্য, এই যে পানি ছিল যে পানিতেও sp3 সংকরায়ন ছিল, ওই পানির বন্ধন কোণটা ছিল কত 104.5। পানিতেও কি ছিল বলতো, পানিতেও কিন্তু কয়টা লোন পেয়ার ছিল 2টা লোন পেয়ার।
তাইলে ওখানে বন্ধন কোণ কত পাইছিলাম 104.5, তাহলে সালফারের ক্ষেত্রেও কি দুইটা লোন পেয়ার, তাইলে এটা 104.5 পাওয়ার কথা ছিল, কিন্তু এখানে চেক করো অক্সিজেন আর সালফারের আকার কি সেম না। যখন কেন্দ্রীয় পরমাণুর আকার বড় হয়ে যায় তখন বন্ধন কোণটা আরো ছোট হয়ে যায়, ঠিক আছে। বন্ধন কোণটা তখন ছোট হয়ে কত আসে, দেখো বন্ধন কোণটা তখন ছোট হয়ে কত আসে 92, ঠিক আছে। তার মানে হাইড্রোজেন সালফাইডে সালফার এই বন্ধন কোণটা কত ডিগ্রি 92 ডিগ্রি, ঠিক আছে। আমি আবার রিপিট করতেছি, হাইড্রোজেন সালফাইডের আমরা কি পাইছিলাম, সংকরণ পাইছিলাম sp3 সংকরণ হলে বন্ধন কোণ কত হয় 109.5 যখন লোন পেয়ার থাকে না। তো লোন পেয়ার থাকলে কি হয়, বিকর্ষণটা বাড়ে, তখন বন্ধনগুলো কাছে চলে আসে, তখন বন্ধন কোণটা কি হয় কমে যায়। যেমন আমাদের পানির মধ্যে অক্সিজেনেরও লোন পেয়ার দুইটা, তখন বন্ধন কোণ ছিল 104.5, তাহলে এখানে 104.5 থাকার কথা ছিল, কিন্তু এখানে সালফার মানে অক্সিজেন ছিল কেন্দ্রীয় পরমাণু, এখানে কেন্দ্রীয় পরমাণু সালফার, কেন্দ্রীয় পরমাণুর আকার যত বড় হবে বন্ধন কোণ তত ছোট হইতে থাকবে, ঠিক আছে। ওই কারণে বন্ধন কোণটা কি গেছে কমে গেছে। আচ্ছা দেন আমাকে 9 নাম্বার প্রশ্নে কি বলেছে, সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করছে সালফার ট্রাইঅক্সাইড, ঠিক আছে। এখানে ΔH এর মানটা কত দেওয়া আছে -200 কেলভিন। আচ্ছা জিনিসটা আমি একটু লিখি, দুইটা সালফার ডাইঅক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করছে সালফার ট্রাইঅক্সাইড। এখানে ΔH এর মানটা হইছে কত -200 কেলভিন। তো তোমাকে বলছে এই বিক্রিয়াটা সংঘটিত হয় কিসে, নিম্ন তাপমাত্রা, এখানে তাপ আর চাপের প্রভাব দেওয়া আছে। তা আমরা লাসাতেলির নীতি অনুসারে কি জানি, এটা কি আগে প্রথমত বলতো তাপের প্রভাব যদি জানতে হয় তাহলে অবশ্যই এটা জানতে হবে এটা তাপ উৎপাদনে তাপ হারি। তো ΔH এর মান যেহেতু নেগেটিভ তাহলে এটা কি অবশ্যই এটা হচ্ছে তাপ উৎপাদী, এটা কি বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে। তো তাপ উৎপাদিতে তাপ কোথায় থাকে, তাপ উৎপাদে উৎপন্ন হবে নাকি বিক্রিয়ক উৎপন্ন হয়, তাপ উৎপাদী মানে তাপ কি করতেছে উৎপন্ন করতেছে, তাহলে উৎপাদে কি পাবো তাপ পাবো, ঠিক আছে। তো এখন আমরা যদি কি করি তাপমাত্রা বাড়াই দিই, তাপমাত্রা যদি বাড়াই দিই তাহলে বিক্রিয়া কি সম্মুখ দিকে অগ্রসর হবে নাকি পশ্চাৎ দিকে অগ্রসর হয়ে যাবে, তাপ বাড়াই দাও, তাপ মানে কোন সাইডে আছে ডান সাইডে, তো যদি তাপ বাড়াই দিই তাহলে বিক্রিয়াটা কি হবে পশ্চাৎ দিকে অগ্রসর হবে, তাহলে কি তুমি উৎপাদ বেশি পাবা না, তখন তুমি কি পাবা উৎপাদটা কম পাবা, কারণ বিক্রিয়া যদি পশ্চাৎমুখী যায় তাহলে উৎপাদ কি পাওয়া যায় কম পাওয়া যায়, আর বিক্রিয়া সম্মুখমুখী হইলে কি পাওয়া যায় উৎপাদ বেশি পাওয়া যায়। তো আমরা দেখলাম যে তাপ বাড়াই দিলে বিক্রিয়াটা কি হইতেছে পশ্চাৎমুখী, তো আমাদের তাপ বাড়ানো যাবে না, তাহলে তাপ কি করবো আমরা কমাই দিব, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে চাপের প্রভাব, তো চাপের প্রভাবটা কিভাবে চিন্তা করে যে মোল সংখ্যা বেশি থেকে কমের দিকে, যদি আমি চাপ বাড়াই দিই এই সাইডে মোল সংখ্যা কত আছে 2 আর 1 কত 3, আর এই সাইডে মোল সংখ্যা কত আছে 1, যদি আমি চাপ বাড়াই দিই তাহলে বেশি থেকে কমের দিকে যাবে 3 থেকে 1 এর দিকে, তাহলে আমাদের উৎপাদ সম্মুখমুখী বিক্রিয়াটা বেশি হইতেছে, আর সম্মুখমুখী বিক্রিয়া বেশি হলে উৎপাদ বেশি তৈরি হয়, তাহলে তাপ কমাই দিব আর চাপটা কি করবো বাড়াই দিব, আমাদের মেইন টার্গেট কি হবে সবসময় উৎপাদটাকে বাড়ানো, তাহলে এটার অপশনটা কি দেওয়া আছে নিম্ন তাপমাত্রা আর কোন চাপে উচ্চ চাপে, ঠিক আছে। 10 নাম্বার প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হইতেছে কে, আমাকে কি বের করতে বলছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনটা, তো সোডা লাইম দেওয়া আছে, কুইক লাইম দেওয়া আছে, সাধারণ লবণ দেওয়া আছে আর ভিনেগার দেওয়া আছে। তো আমরা জানি যে ভিনেগার হইছে কি খাদ্য সংরক্ষণের জন্য কি করে ইউজ করে, কারণ ভিনেগারে যে CH3 বলে যে H+ আছে ওইটা কি করে ওই যে ব্যাকটেরিয়াগুলোকে মারে, ঠিক আছে, যে ব্যাকটেরিয়াগুলো খাবার কি করে নষ্ট করে। আচ্ছা তারপরে কি বলছে 11 নম্বর প্রশ্নে বলেছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার কোনটা, আমরা জানি যে হাইড্রোজেন তড়িৎদ্বারকে আমরা বলি কি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার। প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার কোনগুলা, যে তড়িৎদ্বারের সাহায্যে অন্য তড়িৎদ্বারের বিভব নির্ণয় করা হয় তাকে বলে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার, আর সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার মেবি ছিল ক্যালোমেল তড়িৎদ্বার, ঠিক আছে। প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বারটা কে ছিল হাইড্রোজেন তড়িৎদ্বার, হাইড্রোজেনের সাহায্যে আমরা অন্যগুলোর বিভব মাপি, আর হাইড্রোজেনের বিভব কত হয় 0 ধরা হয় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আচ্ছা 2 নম্বরের প্রশ্নে বলা হয়েছে কি স্থির তাপমাত্রায় V/T বনাম T এর গ্রাফটা কি রকম, ঠিক আছে, স্থির চাপে V/T বনাম V এর গ্রাফটা কি রকম হবে, ওকে। আমরা আরেকটা পেজ নিই, কার গ্রাফ জানতে চাইছে V/T বনাম V, ঠিক আছে। তো এটা হচ্ছে কিসের সম্পর্ক, এটা হচ্ছে চার্লসের। তো আমরা জানতাম যে চার্লসের ইকুয়েশন থেকে কি জানি আয়তন তাপমাত্রা কি হবে সমানুপাতিক, ঠিক আছে। তো V সমান কি বলা যায় KT, তাহলে V/T সমান আমরা কি বলতে পারি K, তাহলে আয়তনকে যদি আমরা তাপমাত্রা দিয়ে ভাগ করি সবসময় কি পাওয়া যাবে ধ্রুবক, ঠিক আছে। তো আমার কাছে প্রশ্নে কার গ্রাফ আঁকতে বলছে V/T আর কার T এর, ঠিক আছে, V/T আর কার গ্রাফ আঁকতে বলছে T এর। তো এখন দেখো আমি যত তাপমাত্রায় নিব V/T এর যে রেশিও, এই রেশিওটা সবসময় কি থাকবে K মানে কি কনস্ট্যান্ট, কে দ্বারা কি বুঝে গেছে কনস্ট্যান্ট মানে কি যে জিনিসটা চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট মানে হচ্ছে যে জিনিসটা চেঞ্জ হবে না। তাহলে আমি তাপমাত্রার মান যতই নিব V/T এর মানটা সবসময় কি থাকবে সেম। আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V/T এর মান যদি 5 পাই তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V/T এর মান কত পাবো 5, 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় V/T এর মান কত পাবো 5, কারণ এটার মানে হইছে কি V/T এটা সবসময় কি থাকবে কনস্ট্যান্ট। তাহলে আমাদের গ্রাফটা কি রকম আসতেছে এরকম একটা স্ট্রেট লাইন, এরকম স্ট্রেট লাইনটা কোন অপশনে আছে A নাম্বার অপশনে আছে, ঠিক আছে। তাহলে V/T বনাম গ্রাফটা আঁকতেছি যেটা হচ্ছে এটা কি স্ট্রেট লাইন। নিচের কোনটা লুইস অ্যাসিড, ঠিক আছে, লুইস অ্যাসিডের সংজ্ঞা কি ছিল,
লুইস এসিডের সংজ্ঞা ছিল যারা কি করে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, ইলেকট্রন অ্যাকসেপ্টর, ঠিক আছে, ওই যে সন্নিবেশ সমযোজী বন্ধনে যে ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করে ওটাকে কি বলে লুইস এসিড, আর যে ইলেকট্রন দেয় তাকে আমরা কি বলি লুইস ক্ষার, ঠিক আছে। তো এখানে AlCl3 লুইস এসিড হিসেবে কাজ করে কেন? কারণ আমরা যদি চেক করে দেখি অ্যালুমিনিয়াম শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 3টা। ক্লোরিনের সাথে শেয়ার করছে কয়টা? 3টা। তাহলে তার টোটাল শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা হইতেছে? 6টা। তার অষ্টক পূর্ণের জন্য আরো কয়টা ইলেকট্রন লাগবে? 2টা ইলেকট্রন। ওই 2টা ইলেকট্রন সে যে কারো কাছ থেকে কি করে শেয়ার করে। তো ওই কারণে যেহেতু সে ইলেকট্রন কি করতেছে অ্যাকসেপ্ট করতেছে, তাই ওকে কি বলা হয় লুইস অ্যাসিড। আর যে ইলেকট্রন দেয় যেমন অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়ার কি আছে একজোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, ও এই একজোড়া লোন পেয়ার ইলেকট্রন AlCl3 কে দিতে পারে। তাহলে অ্যালুমিনিয়াম হইছে কি লুইস ক্ষার, সরি অ্যামোনিয়া হইছে কি লুইস ক্ষার, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড হইছে কি লুইস অ্যাসিড। ওকে, আচ্ছা দেন 14 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটা জারক এবং বিজারক উভয় হিসেবে কাজ করে? তো এখানে অপশনে দেওয়া আছে হাইড্রোজেন পারঅক্সাইড, অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম আয়োডাইড, সোডিয়াম থায়োসালফেট, ঠিক আছে। তো আমাদের আনসারটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। কেন? কারণ হাইড্রোজেন পারঅক্সাইডে যদি তুমি অক্সিজেনের জারণ মান বের করো কত পাবা? -1। হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মানটা কত? -1। আচ্ছা এমনি আমরা জানি যে অক্সিজেনের কয়টা জারণ মান হয়? অক্সিজেনের জারণ মান হয় 3টা। একটা হচ্ছে কি -2, একটা হচ্ছে কত -1, আর একটা হচ্ছে কত -1/2, ঠিক আছে। আচ্ছা যদি অক্সিজেন যদি শুধুমাত্র অক্সিজেন তৈরি করে তখন অক্সিজেনের জারণ মান কত হবে? 0। মানে যদি শুধু O2 হয়, মানে মুক্ত মৌল অক্সিজেন হয়, তখন অক্সিজেনের জারণ মান কত হবে? 0। তো এই -1 থেকে অক্সিজেনের জারণ মানটা কত হইতে পারে? 0 হইতে পারে নাকি পারে না? অবশ্যই পারে। যখন সে কি তৈরি করবে, যখন সে শুধুমাত্র অক্সিজেন তৈরি করবে তখন তার জারণ মানটা কত হয়ে যাবে? তখন যার জারণ মানটা হয়ে যাবে কত? 0, ঠিক আছে। তাহলে -1 থেকে 0, যার জারণ মান কি হয়েছে? বাড়ছে। জারণ মান যদি বাড়ে তাহলে এটা কি বিক্রিয়া? ওটা বিজারণ বিক্রিয়া। আর যার বিজারণ হয় তাকে আমরা কি বলি? জারক। তাহলে সেইখানে কি হিসেবে কাজ করতেছে? জারক। আবার ধরো এটাকে যখন আমরা বিক্রিয়া করালাম তখন এই হাইড্রোজেন পারঅক্সাইড থেকে কোনো কারণে পানি তৈরি হলো। পানিতে অক্সিজেনের জারণ মান কত? -2। দেখো -1 থেকে -2 আসছে, তাহলে জারণ মান বাড়ছে না কমছে? কমছে। কমলে ওইটাকে কি বলে? বিজারণ বিক্রিয়া। আর যার বিজারণ হয় তাকে কি বলে? সরি এখানে একটু বলে গেছিল, -1 থেকে কত হয়েছে? 0। তাহলে জারণ মান বাড়ছে। জারণ মান যদি বাড়ে তাকে কি বলে? জারণ বিক্রিয়া। আর যার জারণ হয় তাকে আমরা কি বলি? বিজারক। আর এখানে -1 থেকে -2 জারণ মান কমছে, এটা কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। আর যার বিজারণ হয় তাকে আমরা কি বলি? জারক। তাহলে দেখো এই হাইড্রোজেন পারঅক্সাইডটা একই সাথে জারক এবং বিজারক দুটোটা রূপে কি করতেছে? কাজ করতেছে। আচ্ছা তাহলে আমাদের এখানে বলছে নিচের কোনটা জারক এবং বিজারক উভয় রূপে কাজ করে? কোনটা হবে? হাইড্রোজেন পারঅক্সাইড। লাস্টে যে 15 নম্বর প্রশ্নটা আমরা সলভ করবো, এখানে কি বলা হয়েছে? CH ডাবল বন্ড C বন্ড CH, সরি ডাবল বন্ড এখানে, হ্যাঁ CH, তারপরে কি হবে? C ট্রিপল বন্ড CH। তোমাকে বলছে এখানে sp সংকরিত কার্বন পরমাণুর সংখ্যা কয়টি? তো sp এর যে কাঠামোটা ছিল ওটা কি ছিল? sp-টা সবসময় কি হবে? সরলরেখী। মনে আছে sp এর কাঠামোটা কি ছিল? সবসময় কি হবে? সরলরেখী। তো এটাকে যদি আমরা গাঠনিকভাবে আঁকি তাহলে এখানে কি হবে? দেখো এই কার্বনের কয়টা হাত আছে? প্রত্যেকটা কার্বনে কয়টা হাত থাকে? 4টা হাত, ঠিক আছে। এই 3টা হাতে কি থাকবে? হাইড্রোজেন। 3টা হাতে হাইড্রোজেনকে দিলাম, দেন C, ঠিক আছে। এখানে ডাবল বন্ড আছে, H আছে, একটা H দিলাম, দেন C বন্ড H আছে, দেন C ট্রিপল বন্ড C বন্ড কি আছে? H। এখন এবার তুমি চিন্তা করো কোন কোন কার্বনগুলা সরল রৈখিক ভাবে আছে। এই কার্বনটা কি সরল রৈখিক ভাবে আছে? না। কেন? কারণ এই কার্বনটা এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, 4টা হাত, 4টা হাত চারদিকে, তাহলে সেই কিন্তু সরলরেখিকে আসতেছে না। এই কার্বনের এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে মানে এইদিকে একটা হাত, 2টা হাত, তাহলে এটাও কিন্তু সরলরেখিকে পড়ে না। কিন্তু এই কার্বনটার দিকে তাকাও, এই কার্বনের বামে আর কি আছে? বামে এক সাইড আছে, ডানে এক সাইড আছে, তাহলে এটা গঠনটা কি পড়তেছে? সরলরেখিক। তার মানে সে কি সংকরিত? sp সংকরিত। এই কার্বনটা আবার sp সংকরিত না, কিন্তু এই কার্বনটা আবার কি সংকরিত? sp সংকরিত, কারণ তার বামে এক সাইড আছে, ডানে এক সাইড আছে। এই কার্বনটাও কিন্তু sp সংকরিত, কারণ তার বামে এক সাইড আর ডানে এক সাইড, ঠিক আছে। তাহলে যাদের ক্ষেত্রে কার্বনটা আমরা কি পাইছি? সরলরেখিক পাইছি, তারা কি হিসেবে কাজ করতেছে? sp। তাহলে sp কয়টা আছে? 3টা, ঠিক আছে। তাহলে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছিল sp সংকরিত কার্বন পরমাণুর সংখ্যা কয়টা? 3টা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছি। কারো যদি কোনো সমস্যা হয় আমাকে জানাইতে পারো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, ঠিক আছে। ফেসবুক গ্রুপ, পেজ, টেলিগ্রাম গ্রুপ সবকিছু লিংক তুমি ডেসক্রিপশনে পাবা। আর ভিডিও এই পিডিএফটা লিংক অবশ্যই তুমি কমেন্টে দেওয়ার চেষ্টা করবে, না এলে টেলিগ্রাম গ্রুপে কালেক্ট করতে পারবা, ঠিক আছে। আল্লাহ হাফেজ।